সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছে আমি মুস্তফা খন্দকার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষ বুঝছেই না বিরোধী দল কিসের বিরোধিতা করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে। আর বিরোধী দলের অভিযোগ, সরকার জুলাই সনদ মানছে না, নির্বাচনী প্রতিশ্রুতিও ভঙ্গ করছে। সরকার ও বিরোধী দলের এমন বিপরীতমুখী বক্তব্যের কারণ কি? দলগুলোর চাওয়া কি? তারা করছেই বা কী? প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতির সংকট। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা, আছেন সাইফুল হক, বাংলাদেশ সাধারণ সম্পাদক বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং আছেন আবু রুশদ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে, এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেবো আজকের প্রধান শিরোনাম। ফের বিশৃঙ্খলার চেষ্টায় স্বাধীনতা বিরোধী গুপ্তরা, দেশ নিয়ে সিনেমিনি খেলতে না দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর উপহার। রাষ্ট্রপতি পদে 2টি মনোনয়ন ফর্ম সংগ্রহ বিএনপির। 11 দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। সেপ্টেম্বরের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কমিশনের। হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে উত্তেজনা, দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধানের আশা ত্রিবেদীর। ভিসা সেন্টার বাড়ানোর আশ্বাস। জুলাই আন্দোলন দমনে ইন্টারনেটের গতি কমাতে পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। হাসিনার অনুমতিতে ধাপে ধাপে করা হয় বন্ধ, ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। এবং নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে বিদেশ যাত্রার চেষ্টা, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার খলনায়ক ডন, কারাগারে পাঠালেন আদালত। মাসুদ ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। জামাত ইসলাম এই জুলাই সনদ এবং গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে প্রতিদিনই অভিযোগ করছে, এবং আজকে জামাত নেতা গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ আইনি কাঠামোর মধ্য দিয়ে যেত, এবং এখন দেশটা ঠিক সঠিকভাবে চলছে না আইনি কাঠামোর মধ্য দিয়ে। আপনার কি মতামত? জি, আপনাকে ধন্যবাদ জনাব সাইফুল হক এবং জনাব আবু রুশদ এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। দেখুন, নির্বাচনের পরপরই আমি দেখি নির্বাচন চলাকালীন সময় জামাতের একটা ভূমিকা ছিল। একরকম বক্তব্য দিত, নানা রকম প্রোপাগান্ডা করেছে, কুৎসা রটিয়েছে, মিথ্যা কথা বলেছে, অসত্য প্রচারণা চালিয়েছে। একটাই উদ্দেশ্য ছিল নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করা। জামাত যখন নির্বাচনে সেই প্রচারণায় জামাত ব্যর্থ হয়, এরপরে নির্বাচনের ফলাফলের পরে দেখা গেছে যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমমনা যারা একসঙ্গে তাদের নির্বাচন করেছেন, তারা যখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে, তখন থেকে জামাত আবার ভিন্নভাবে এটার প্রচারণা চালানো শুরু করছে। অর্থাৎ জামাত শুরু থেকেই নির্বাচনের সময় ছিল, প্রথম চাইছে তারা নির্বাচন যাতে না হয়। নির্বাচন না হওয়ার পিছনে কি কারণ ছিল? তাদের একটা উদ্দেশ্য ছিল যে তারা যে প্রোপাগান্ডা বা প্রচারণাগুলো চালিয়েছিল, তাদের উদ্দেশ্যই ছিল বিএনপির গ্রহণযোগ্যতা মানুষের কাছে দিনে দিনে কমিয়ে ফেলা। এবং তাদের একটা ধারণা ছিল যে যদি বিএনপির গ্রহণযোগ্যতা কমে যায়, তাহলে তারা স্বাভাবিকভাবেই ধরে নিয়েছে যে জামাতের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, এবং একটা যুক্তিসঙ্গত সময়ের পরে যদি নির্বাচন হয়, তাহলে জনগণ বিএনপি তথা তার সমমনাদেরকে বাদ দিয়ে জামাতকে রাষ্ট্র ক্ষমতায় বেছে নেবে। এরকম একটা ভ্রান্ত ধারণা নিয়েই জামাত এই অপকর্মগুলো দিনের পর দিন করে যাচ্ছিল। আপনাকে আমি খুব পরিষ্কার ভাষায় কিছু কথা বলি। দেখেন, আপনি যেহেতু আমাকে এই প্রশ্নটা করেছেন, 5 অগস্টের আগ পর্যন্ত আপনি জামাতের দিকে তাকিয়ে দেখেন, এই দেশের যত রাজনৈতিক আন্দোলন ছিল, এবং এই যে কোঠা আন্দোলন বলেন, যেখানে এসে একদলীয় কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়ে স্বৈরাচারের পতন হলো, সেই পর্যন্ত আপনি দেখেন জামাত ইসলাম বাংলাদেশে 5ই আগস্ট পর্যন্ত এই কোটা আন্দোলন বলেন, স্বৈরাচার সরকারের পতনের বলেন, গ্রহণযোগ্য ভূমিকা জামাতের কি ছিল বলেন আপনি? বরং জামাতের ভূমিকাটা আমরা অতীতে যদি রাজনৈতিক বিশ্লেষণে যাই, তাহলে আপনি দেখবেন যে জামাতের
ভূমিকাটা ছিল এই যে জাতীয়তাবাদী আদর্শের কথা বলার পরেও তারা কিন্তু সব সময় আমি দেখেছি রাজনৈতিক জোট হয়েছে তাদের স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে। এরকম যেমনটা দেখেছেন 1996 সনে, 1991 সনে নির্বাচনে আলাদা নির্বাচন তারা করেছে, যদিও তারা 18টি আসন পেয়েছিল এবং বিএনপি 143টি আসন পাওয়ার পরে তারা আনকন্ডিশনালি বিএনপিকে সমর্থন করেছিল। কিন্তু দেখা যাবে যে 91 সনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় বসার পর 1996 পর্যন্ত এই জামাত কিন্তু বিএনপিকে শান্তিতে থাকতে যায়নি এবং প্রতিনিয়ত এই স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে মিলে যেমন সংসদ বর্জন করেছিলেন, বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করেছে, একটা নির্বাচিত সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ চালাতে বাধাগ্রস্ত করেছে। তাহলে দেখেন জামাতকে রাজনৈতিক জোট আমি সবসময় দেখেছি এটা আওয়ামী লীগের সঙ্গে। হ্যাঁ, আমাদের সঙ্গে তাদের একটা জোট হয়েছে, সেটা নির্বাচনের, যেমন 2001 সনের নির্বাচনী জোট আমাদের সঙ্গে হয়েছে 2001 সনে। তারপর আপনি দেখেন পরবর্তী সময়ে কিন্তু তাদের আমি একমাত্র কর্মকাণ্ড আমি দেখেছি যখন জামাতের নেতাদেরকে ফাঁসি দিল প্রহসনের বিচার করে, অর্থাৎ আজকের জামাত ইসলাম এবং জামাতের যে সকল নেতাদেরকে ফাঁসি দিয়েছে তাদের নেতৃত্বাধীন জামাতের মধ্যে কিন্তু সাংঘাতিক একটা বৈপরীত্য আমরা লক্ষ্য করি, একটা গরমিলও আমরা লক্ষ্য করি। তো তখন তাদেরকে যখন ফাঁসি হলো আপনি দেখেন তখন একটা রাজনৈতিক দলের যুব শ্রেণী বা মানে মধ্যম শ্রেণী যারা থাকে তারা কিন্তু ওই দলের চালিকা শক্তি থাকে। তখন হলো কি দেখবেন আপনি তথাকথিত মানে ট্রেডিশনাল জামাত থেকে তারা বেরিয়ে গেলেন, গিয়ে একটু অন্য রাজনৈতিক পরিচয় একটা রাজনৈতিক দল করলেন তারা। অর্থাৎ আমি দেখলাম যে ওই সমস্ত দলের অর্থাৎ তারা জামাতের যে নেতাদের প্রহসনের বিচার করা হলো তাদের প্রতিবাদও যাতে না করতে হয় ওই শক্তিটা জামাত থেকে বেরিয়ে গেলেন। এবং যারা তারা জামাতে থেকে গেলেন তারাও কিন্তু আপনি দেখবেন এই যেমন নামমাত্র কর্মসূচি ছাড়া তাদের আর কোনো কর্মসূচি কখনো তারা দেয়নি। একমাত্র দেলাওয়ার হোসেন সাঈদীর তার ব্যক্তিগত অনুসারীরা তার মানে যুদ্ধাপরাধ বিচারের রায় হওয়ার পরে একটা কর্মসূচি দিয়েছিল এবং সেটা কিন্তু তার ব্যক্তিগত অনুসারীরা, জামাতের কোনো কর্মসূচি ছিল না। যাই হোক, আমি যে কথাটা আমি বলতেছিলাম, আপনি গোলাম পারোয়ারকে রেফার করেছেন। এখন আমি জুলাই সনদ সম্পর্কে আপনাকে বলি, তাহলে 5ই আগস্টের আগ পর্যন্ত যাদের এদেশের গণতান্ত্রিক ধারাবাহিক আন্দোলনে যাদের কোনো অংশগ্রহণ ছিল না, জুলাইয়ের কোঠা আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে তাদের কোনো কর্মসূচি দিয়ে একাত্মতা ঘোষণা করেনি। যেই সকল ছাত্ররা কোঠা আন্দোলন করেছে, আমি কোঠা আন্দোলন করাকালীন সময় ওই সমস্ত ছাত্র সংগঠনের শাহবাগে যখন তারা অবস্থান করেছে আমি ওইখানে ইচ্ছা করে সেখানে গিয়েছি, আমি দেখেছি তারা একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল জগদ্দল পাথরের মতো মানুষের উপরে বসেছিল, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে অর্থাৎ তাদের কাছে কোঠা আন্দোলন করে তাদের কাছে দাবি যাওয়া। এবং আপনার মনে আছে কিনা আমি জানি না, এই জামাতে ইসলামও তখন এই সরকারের কাছে একটা 5 দফা দাবি উপস্থাপন করেছিল সরকারের কাছে কোঠা মেনে নেওয়ার জন্য। তাইলে আপনি দেখেন জামাতে ইসলাম যে জিনিসটা করলো, অথচ 5ই আগস্টের বা জামাত কী করলো, ওইখানে যারা থাকলেন তার মধ্যে কিছু কিছু লোক পরবর্তী সময় যখন স্বৈরাচার চলে গেল তারা ছাত্রলীগের পরিচয়ে কোঠা আন্দোলন করতে থাকলেন, যখন চলে গেলেন তারা হঠাৎ করে খোলস পরিবর্তন করে ফেললেন এবং তারা কি করলেন, একটু দাড়ি গোপ রেখে তারা জামাতে চলে আসলেন, ছাত্র শিবির পরিচয় নাম ধারণ করলেন এবং জামাতও তাদেরকে ওন করলেন। এটা দিয়ে প্রমাণ করতে চাইলেন তারা এই যে ওই সময়ে তো যখন তারা কোটা আন্দোলন করলেন, রাজনৈতিক কোনো আন্দোলনে তারা নাই, তাদের পরিচয় হলো ছাত্রলীগের ব্যানারে কোটা আন্দোলনকারী। যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল তখন তারা খোলস বদলে ভিন্ন রাজনৈতিক পরিচয় ধারণ করলেন এবং পরবর্তী সময় কি করলেন। তবে হ্যাঁ, একটা জিনিস আমাদের যেটা ভুল হয়ে গেছে জাতীয় রাজনীতিতে, যারা ছাত্র সমাজ যারা আন্দোলন করেছিলেন এবং রাজনৈতিক দলের এক দফাকে সমর্থন করে স্বৈরাচারের পতন ত্বরান্বিত করেছিলেন, আমাদের শক্তি বৃদ্ধি করেছিলেন রাজনৈতিক দলের, তারা যেমন পরবর্তী সময় এনসিপি করেছেন, এটাও এক ধরনের, এটা এনসিপির কাছে কিন্তু মানুষের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এনসিপি যেটা করতে পারত, এনসিপি এরকম জামাতে বিলীন হয়ে যাবে এই শঙ্কাটা মানুষের মধ্যে প্রথম যখন ছিল সেটা এখন আরও ব্যাপক হয়ে গেছে এবং এটা আমাদের জন্য একটা বড় রকম লস হয়ে গেছে। তো আমার বক্তব্যটা ছিল এইরকম যে আপনি দেখেন জামাতের আজকে দেখবেন যে সমস্ত লোকরা জামাতের যারা টকশো করে বড় বড় কথা বলে, এদের প্রত্যেকের জন্ম 5ই আগস্টের পরে, অথচ 5ই আগস্ট পর্যন্ত যখন স্বৈরাচারের পতন হলো তখন পর্যন্ত যাদের কোনো অবদান নাই। আর এখন জামাতের গোলাম পারোয়ার বলেন আর ডক্টর শফিক বলেন এবং অন্যান্য নেতাদের বলেন, তাদের কথা শুনলে মনে হয় যে এই 5ই আগস্টে শেখ হাসিনার পতন কেবলমাত্র তারাই করেছেন। তো এখন জুলাই সনদ কারা? জুলাই সনদ যদি কেবলমাত্র জামাতের একক অ্যাচিভমেন্ট হয় তাহলে জামাত তো আজকে রাষ্ট্র ক্ষমতায় থাকার কথা।
আবার রেফারেন্ডামের কথা যেখানে বললেন, আপনি দেখবেন যেই দফাগুলোকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সম্মত হয়ে স্বাক্ষর করলেন, সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে তার আপনি দেখবেন আইনে রূপান্তরিত হচ্ছে। জামাতের সবচেয়ে বড় প্রবলেম কি দেখেন, তারা দ্বিচারিতা কীভাবে করে, তারা সংসদে কথা বলে একরকম, বাইরে আর এক রকম। এর চাইতেও মজার কি, আপনি 123 সংবিধানের আর্টিকেল 123-তে সংসদ বিলুপ্ত হলো, দেশের সাধারণ নির্বাচন হলেন। আজকে তারা প্রায়ই বলে দেশের বৈধ প্রাইম মিনিস্টার এখনও শেখ হাসিনা, নির্বাচন অবৈধ হয়েছে, এই নির্বাচন ঠিক হয় নাই, জুলাই সনদ যদি না মানেন তাহলে এই নির্বাচন অবৈধ। তাইলে আপনি সংসদ ভেঙে দিল, 123 আর্টিকেলে আপনি সংসদে গেলেন, সংসদে গিয়ে ওত পড়লেন আপনি সংবিধান অনুসারে। এখন আপনারা বলেন জুলাই সনদ না হলে দেশে কোনো সংবিধানই হবে না, কোনো আইনই নাই। অর্থাৎ এই যে দ্বিচারিতা, অর্বাচীন, মানুষের মতো কথা বলা, এগুলো একটা বিরোধী দল একটা যুক্তিসঙ্গত বা একটা রেসপন্সিবল মানে বিরোধী দলের বিহেভিয়ার এরকম হতে পারে না। তো আমার কথাটা এইভাবে আমি আপনাকে শেষ করে দিই এই মুহূর্তে, যে জামাত এখন যেটা করছে, তারা এখন নানা রকম বিভ্রান্তিতে আছে, তারা উস্কানিমূলক আচরণ করতেছে। এবং সবচেয়ে বড় দেখবেন দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতেও তারা ওই যে আমি পশ্চিমবাংলায় একটা লোক, একটা প্রায় আধা পাগল একটা লোক পশ্চিমবাংলার রাষ্ট্র ক্ষমতা মানে পশ্চিমবাংলার এখন মুখ্যমন্ত্রী, আমি এখানেও দেখলাম এদের আচার ব্যবহারও তার সঙ্গে মিলে যায়। এটা মিলে যাওয়ার পেছনে কারণ আছে, শুভেন্দু অধিকারী যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনিও মৌলবাদী রাজনীতি করেন। আর আমাদের এখানে যারা আছে ভাই সাহেবরা, তারাও মৌলবাদী রাজনীতির আদর্শের লোক। যে কারণে এই মৌলবাদী সাংঘাতিক একটা মিল পাচ্ছি, যেখানে আপনি তার কথা শুনলে মনে হবে যে অশান্তির জন্য সে প্রাণান্তকর চেষ্টা করছেন। আমাদের কাছেও মনে হচ্ছে আমাদের মৌলবাদী ভাইরা প্রাণান্তকর চেষ্টা করছে দেশের স্ট্যাবিলিটিটাকে বিনষ্ট করার জন্য। সাইফুল ভাই, আমি আপনার কাছে আসি। মান্না ভাই একটা কথা বলেছেন, যে উনি বলছেন যে বিরোধী দল কী নিয়ে আন্দোলন করছে জনগণ জানেই না, বুঝেই না। এবং আমরা তো জানি যে বিরোধী দল জুলাই সনদ এবং গণভোটের পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে তারা কথা বলছে। তো মান্না ভাই যেটা বলতে চান যে দেশে আরও অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে পাশ কাটিয়ে তারা যে দাবি নিয়ে আন্দোলন করছে, এগুলো জনগণের ভেতরে তেমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে না। আপনার কাছে কি মনে হয়? মুস্তফা ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার অনুষ্ঠানে আমার এই প্রথম আমার দুই প্রিয়ভাজন আলোচক, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আর প্রিয়ভাজন আবরুশ ভাই, তার সঙ্গে আমার মানে এই প্রথম কোনো অনুষ্ঠানে সম্ভবত আমি যুক্ত হয়েছি। আমি আজকাল এমনিতে টকশোতে একটু কম আসি, মানে বেশি আসার সুযোগ হয় না। প্রথমত আমি যেটা বলি সেটা হলো যে আপনার লিডিং প্রশ্ন যেটা ছিল সেটা দিয়ে যদি কথাটা একটু বলি, যে আমরা বিএনপির সাথে আমাদের যে যুগপৎ আন্দোলন, এটার বেসিসটা হচ্ছে 31 দফা। বিএনপির 27 দফা, আমাদের গণতন্ত্র মঞ্চের ছিল 14 দফা। আলাপ আলোচনা করে এটাকে আমরা 31 দফায় এটাকে আমরা রূপান্তরিত করেছি। অন্যান্য রাজপথের যে রাজনৈতিক দলগুলো তারাও আমাদের সাথে যুক্ত ছিলেন। তার মানে আমরা জুলাই অভ্যুত্থানের বহু আগেই আমরা কিন্তু এই সংস্কারের প্রস্তাবনা হাজির করেছি, যে পুরনো জমানায় যেহেতু আমরা ফিরব না, বিদ্যমান যে সংবিধান স্বৈরতন্ত্রের উৎস বা সাংবিধানিক স্বৈরতন্ত্রের উৎস তো আমাদের এই সংবিধান, গোটা রাষ্ট্র ব্যবস্থা তার কাঠামোর জায়গাটা একটা ডেমোক্রেটিক একটা অ্যাটমসফিয়ারের মধ্যে কতখানি আমরা রিফর্ম করতে পারি, সেই জায়গাগুলো আলাপ আলোচনা করে 31 দফা আমরা এসেছি। এরপরে আমরা ঐক্যমত কমিশন দীর্ঘ আলাপ আলোচনা করে, যেখানে আমি প্রায় 7 মাস আমি নিজে একটা খুবই সক্রিয় একটা উদ্যোগী ভূমিকায় আমি নিজে ছিলাম। এরপরে আমরা জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। আপনি জামাতের কথা বললেন, বিএনপি, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চের দলগুলো, অনেকগুলো দল। তো সেটা আমাদের পাবলিকলি কমিটমেন্ট। বিএনপির নির্বাচনে যে ইশতেহার, তো বিএনপি আজকের এই 16 তারিখে 6 মাস হবে, প্রতিদিন প্রতি মুহূর্তে তার নেতারা বলে আসছেন যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করবেন। 31 দফা এটাকে তারা কার্যকর করবেন। তাদের ইশতেহার যেটা তারা দিয়েছেন এর বাইরেও তাদের আরও কিছু কর্মসূচি আছে, করবেন। এবং এটা করার জন্য কি করেছেন, ইতিমধ্যে একটা সংবিধান সংশোধন সংক্রান্ত একটা কমিটি হয়েছে। কমিটি ইতিমধ্যে তারা কাজ শুরু করেছেন, প্রথম বৈঠকটাও এর মধ্যে গত 4 তারিখে 4 আগস্টে প্রথম এই সংশোধনী বিষয়ক কমিটিটা তার বৈঠক হয়েছে। আমি আশা করি আগামী সেপ্টেম্বর মাসে যখন সংসদ শুরু হবে, তখন সংবিধানের 8ম সংশোধনী আকারে
জুলাই সনদের যে বিষয়গুলো আলোচনায় এসছে আমরা স্বাক্ষর করেছি, বিএনপি তারাও স্বাক্ষর করেছেন। এর বাইরেও তারা আরও বেশ কিছু বিষয় সম্ভবত অষ্টাদশ সংশোধনী তারা আনবার কথা বিবেচনা করছেন। তো সে পর্যন্ত একটা অপেক্ষার প্রশ্ন আছে। একটা রাজনৈতিক দল যখন এটা বলে, আর রাজনৈতিক দল কাগজে কলমে কি বলল তার চেয়ে গুরুত্বপূর্ণ যখন সে পাবলিকলি ডিক্লেয়ার করে, এটা যে কোনো কাগজের চোতার চেয়ে সেটা অনেক বেশি, সেটা কারণ তার রাজনৈতিক গুরুত্বটা আমার কাছে সেটা অনেক বেশি। তা আমি সে জায়গাটা একটা, আর দুই হলো যে সুতরাং এই প্রশ্নে বিএনপিকে অভিযুক্ত করবার এখনো উপযুক্ত সময় এটা আসেনি। সিম্পলি একটা স্ট্যান্ড। একটা প্রশ্নে আমার একটু ভিন্নভাবে আমি দেখি, সেটা হচ্ছে যে গণভোটের যে প্রশ্ন, আমাদের আপত্তি ছিল প্রশ্ন উত্থাপনের ধরনে, আমাদের স্ট্রং রিজার্ভেশন ছিল, বাট ফাইনালি নানা বিবেচনায় আমরা অ্যাগ্রি করেছি, আমরা এর পক্ষে কাজ করেছি, হ্যাঁ ভোট দিয়েছি। আমি মনে করি যে এরপরে যেই সংসদে বিএনপির এখন প্রায় 250-র মতন, প্রায় কাছাকাছি তাদের সংসদ সদস্য, বিএনপির মতামতের বাইরে যেখানে একটা চুল ওই টেবিল থেকে ওই টেবিলে যাওয়ার কোনো সুযোগ নেই, যেখানে গুরুত্বপূর্ণ 9টা-10টা প্রশ্নে বিএনপির ক্লিয়ারলি নোট অফ ডিসেন্ট আছে। কথাটা এরকম ছিল আলোচনায় আমাদের ঐক্যমত্য কমিশনে, এসব প্রশ্নে যারা ক্ষমতায় যাবেন তারা তাদের মতন করে তারা আইন প্রণয়ন করবেন বা তাদের সংশোধনী তারা আনতে পারবেন। এই দুটো স্ট্রং এক ধরনের গ্যারান্টি ক্লজ থাকার পরে আমি মনে করি যে এই যে মানুষের যে রায়টাকে এটাকে বরঞ্চ যদি আপনি সংসদে এটাকে যদি আপনি একটা বিল আকারে এনে আইনে করতেন, সংসদ যদি এটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করত, এটা বিএনপির জন্য আমাদের জন্য অনেক বেশি গৌরবজনক এটা কিন্তু হতে পারত। কারণ এখানে রাজনৈতিক দলকে বিএনপি সম্ভবত ওই ঝুঁকিটা যেতে চায়নি, কিন্তু আমি মনে করি একটা বিপুল ম্যান্ডেটের দল ইলেক্টেড হওয়ার পরে এত বিশাল মেজরিটি মানুষের জনপ্রত্যাশা, তো সেই জায়গা থেকে আমি মনে করি এটাকে একটা অপ্রয়োজনীয়ভাবে একটা সম্ভাব্য অর্জন বিজয়টাকে বিরোধীদের হাতে কিছুটা হাতিয়ার হিসাবে এটাকে দিয়ে দেওয়া হলো কিনা, এটা আমি বিএনপির নেতৃবৃন্দকে, আমাদের বন্ধুদেরকে বিভিন্ন সময় আমি কথা বলবার চেষ্টা করেছি। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, এটা করলেও বিএনপি জুলাই সনদে যেটা স্বাক্ষর করেছেন সেগুলোকে নিয়ে তারা কাজ করতেন। একটু বিশেষ করে জুলাই সনদ যেটা সংবিধান সংস্কার পরিষদ হলো ঠিক একই কাজটা হতো আর কি। এখন আমি দেখতে চাইব যে তারা এখন কাজ করার পরে আমাদের অষ্টাদশ সংশোধনীর মধ্য দিয়ে জনপ্রত্যাশা যেটা এখন তারা যেটা হাজির করছেন জামাত এবং এই বিরোধী দলের বন্ধুরা, এরপরে এটা যখন গৃহীত হবে আলোচনা করে, তখন তাদের রাজনৈতিক পুঁজি তো প্রায় 12 আনা 14 আনায় তো শেষ হয়ে যাবে। তখন এরপরে রাজনৈতিক পুঁজির জায়গাটা কি থাকবে? এটা যে বিএনপি জুলাই সনদ মানে না, বিএনপি তার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছেন, এটা মানলে এটা সাংবিধানিক কাঠামোর মধ্যে আসতে পারত। আমাদের এখানে কোনো বিপ্লব হয়নি। আমি 17 বছর আমি নিজের সহ আমাদের এই যে আমার ভাই যিনি বসে আছেন, আমরা হাজার লক্ষ নেতাকর্মীরা আমরা যে লড়াইটা করেছি, পরে একটা অভ্যুত্থান হয়েছে, হ্যাঁ, যার মধ্যে কিছু বিপ্লবী প্রবণতা ছিল, আকাঙ্ক্ষার অর্থে ছিল, কথাটা ঠিক। কিন্তু দিন শেষে আমরা কিন্তু এক্সিস্টিং সংবিধানের ভিত্তিতে কিন্তু অন্তর্বর্তী সরকার যারা গত 1.5 বছর আর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সংবিধানে 106-এর একটা রেফারেন্স নিয়ে তারা সংবিধানের বিদ্যমান কাঠামোতেই তারা কিন্তু শপথ নিয়েছেন, 1.5 বছর তারা সরকার চালিয়েছেন, এবং সেই কাঠামোতেই কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই কাঠামোতে চলছে। বিএনপি একটা প্রশ্নে কনসিস্টেন্ট, বিএনপির সংবিধানের বাইরে বিএনপি যেতে চায়নি। হ্যাঁ, এখন প্রশ্ন এসছে যে বিএনপি এই সংবিধানকে তো আপনার রিফর্ম করার প্রশ্ন আছে, 21 শতাব্দীর উপযোগী মানুষের যে সীমাহীন প্রত্যাশা। আমার কাছে রিফর্মটা এরকম যে, আমি চুম্বকে যদি বলি যে নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের একটা লজিক্যাল রেশনাল ভারসাম্যটাকে আমরা ইনশিওর করতে পারছি কিনা, এবং আমরা অতীত দিনের মতো নির্বাহী বিভাগের অধীনে আপনি পার্লামেন্ট অথবা বিচার বিভাগ সহ সমস্ত ইম্পর্ট্যান্ট কনস্টিটিউশনাল বডিগুলো যদি নির্বাহী বিভাগ যদি ডিকটেট করে, তাহলে সেটাকে আপনি মডার্ন কোনো ডেমোক্রেটিক স্টেট আপনি বলতে পারবেন না। আমি মনে করি সে জায়গা থেকে বিএনপি বারবার করে মানুষকে আশ্বস্ত করবার চেষ্টা করছেন, সে জায়গাটা রাখতে চাই। জামাতের প্রশ্নে আমার কথা যে, আপনারা পার্লামেন্টে দেখি খুবই নরম নরম কথা বলছেন, খুবই প্রেম প্রীতিময় কথা বলছেন, ভালোবাসার কথা বলছেন, একসাথে চলার কথা বলছেন। মনে আছে পার্লামেন্টের প্রথম সেশনের পরেই মনে হয় তারা সরকারকে ফ্যাসিবাদ আখ্যায়িত করে রাজপথের কর্মসূচি দিয়েছেন। কোনটা সত্য?
আপনারা পার্লামেন্টে যে ঐক্যের কথা বলছেন, একটা গণতান্ত্রিক পদ্ধতি গড়ে তুলবেন, এটা সত্য? নাকি পার্লামেন্টের বাইরে যে আপনারা কথা যেটা বলছেন তো সেটা সত্য? তার মানে আপনি একই অঙ্গে যদি এতরূপ মানুষ যদি দেখে, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এক ধরনের কথা বলছেন, আর একটু বাইরে এসে আপনি আলাদা করে কথা বলছেন, ব্যাপারটা কি এরকম যে আপনি এখন যে মাঝখানে একটা দেখলাম, একটা বাক্য দেখলাম যে বিএনপিকে আমরা ব্যর্থ করে দেব, কোট অ্যান্ড কোট, তারা যদি জুলাই সনদ না মানে, তারা যদি জনপ্রত্যাশা না করে। তো তো আপনি তো মাত্র 6 মাসের সরকার, 5 বছরের জন্য মানুষ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। আপনি 6 মাসে কি তাদেরকে তল্পা গোটা দিতে চান? আপনারা যদি ব্যর্থ করে দেন, ইতিমধ্যে আমি পাবলিক অনেকগুলো নিশ্চয় দেখেছেন, আমি কথাটা বলেছি বহুবার, এই মুহূর্তে বিএনপি যদি ব্যর্থ হয়, আপনারা কি ক্ষমতা আসবেন? আপনারা কি গভর্নমেন্ট কি ফর্ম করবেন? তার কোনো সামান্যতম কোনো বাস্তবতা আছে? তার কোনো প্রেক্ষিত আছে? তার কোনো সুযোগ আছে? কিছুই নাই। তাহলে অল্টারনেটিভ কি? আপনি কি পুরনো ফ্যাসিবাদকে আবার কি আপনি পুনর্বাসন করবার জন্য পরোক্ষভাবে তাদের জন্য কি জমিনটাকে আপনি তৈরি করে দিচ্ছেন? এই যে এত গরম গরম কথা যেগুলো বলছি, আমার প্রশ্ন যে আমরা ন্যায্য প্রশ্নে কথা বলি। সরকার 6 মাসে সব ভালো করেছে এরকম না, চেষ্টা আছে, আগ্রহ আছে, একটা সদিচ্ছা ব্যক্ত হয়েছে সরকারের। সরকার আন্তরিকতা নিয়ে বড় কোনো প্রশ্ন ওঠেনি। হ্যাঁ, অনেকগুলো সিদ্ধান্ত হয়তো জন আকাঙ্ক্ষার নাও হতে পারে, যেমন আমরা বাণিজ্য চুক্তি নিয়ে আমাদেরই সমালোচনা আছে, এখন রাজনৈতিক মহলের বড় ধরনের সমালোচনা আছে। বিএনপির একটা বিশাল অংশের আমার বন্ধুদের আমি দেখেছি, তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন যদি এটা যদি রিভাইজ যদি না হয়, তাহলে বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে আমি অন্যান্য আমার যে ডেভেলপমেন্ট পার্টনার বা তাদের সাথে আমি যে কোনো বাণিজ্য, আমি যেটা সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মর্যাদা রেখে যে চুক্তি করব, সেটাও কিন্তু হয়তো বাধার সম্মুখীন হতে পারে। গত জ্বালানি সংকটে রাশিয়া থেকে আমরা তেল আনতে পারিনি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তির মাধ্যমে যাদেরকে ঝুঁকিপূর্ণ মনে করে, বাংলাদেশ তাদের সাথে ইন্ডিপেন্ডেন্টলি কোনো চুক্তি করবার ক্ষেত্রে সেখানে অনেকগুলো সংকট বা বাধা আছে। যদিও সেখানে ক্লজ আছে, কিন্তু সেই ক্লজেরও সময়টা পেরিয়ে গেছে। তা আমার প্রশ্ন যে এরকম কিছু প্রশ্ন আছে, এই যে এখন ধরুন দেদারসের সরকারি মিল কলকারখানাগুলোকে, যেগুলোর সরকারি এগুলোকে ধরুন আবার বেসরকারি মালিকানা দেওয়া হচ্ছে, রাষ্ট্রায়ত্ত চিনিকল বা ধরেন পাটকলগুলোকে দিয়ে দেওয়ার তৎপরতা চলছে। এখন এগুলো নিয়ে মনে হয় একটু ধীরে যাওয়া দরকার। আবার আমি দেখছি বিদ্যুৎ সেক্টরে আমি দেখছি যে বেশ কিছু ব্যাপারে আবার একটা সরকার তার দায়িত্ব কমিয়ে বেসরকারি মালিকানায় দেবার একটা তৎপরতা চলছে। আমি আজকে আপনার অনুষ্ঠানে বলতে চাই, বিশেষ করে জ্বালানির মতন সেক্টরে এখানে কোনো বেসরকারি কোনো মালিকদের উপরে এটাকে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এরা সময় বুঝে সরকারকে তারা জিম্মি করে ফেলবে, মানুষকে তারা জিম্মি করে ফেলবে। আমি মনে করি এটাকে আমাদের টপ প্রায়োরিটির মধ্যে, আমাদের মতন দেশগুলোতে যেখানে চালের দাম 5 টাকা 10 টাকা বাড়লে রাজপথে আমরা নেমে পড়ি, এটা স্বাভাবিক। আমাদের সেখানে জ্বালানি যার উপরে আমাদের সমস্ত অর্থনীতিটা যুক্ত, এটা কোনোভাবেই ব্যক্তি মালিকানা নির্ভর, এদের স্বেচ্ছাচারিতার উপরে, এদের মুনাফার উপরে কোনোভাবেই বিএনপির মতন 17 বছর যে দলটা একটা স্ট্রাগলের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষ তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছেন, তাই না? এত নিপীড়নের পরে এবং যারা একটু সামনে তাকাতে চান, তাহলে আমি দুটো প্রশ্ন, আমার খাদ্যের ক্ষেত্রে স্বাবলম্বিতা, বিদ্যুতের ক্ষেত্রে, দুটোর ব্যাপারে বাংলাদেশকে কোনো বেসরকারি কোনো উদ্যোগের ক্ষেত্রে জিম্মি হবার কোনো সুযোগ নেই। সরকারকে এগুলো পুনর্বিবেচনা করা দরকার। এরকম কিছু কিছু প্রশ্নের সমালোচনা তো আমাদেরও আছে, সেটা আপনি কথা বলেন, পার্লামেন্টের ভিতরে বলেন, পার্লামেন্টের বাইরে বলেন, যৌক্তিক প্রশ্নের সরকারকে আমরা কথা বলি, পরামর্শ দিই। আর আমি সবসময়, আমি যখন হাসিনার এই 17 বছরের রাজপথে কথা বলেছি, আমাদের অল্টারনেটিভ প্রস্তাবগুলো আমরা হাজির করবার চেষ্টা করেছি, কি করা উচিত। কেবলমাত্র জোরে গালি দিয়ে আমি আমার দায়িত্বটা কিন্তু পালন করতে পারবো না। তাহলে অল্টারনেটিভটা কি, আমি কি প্রপোজ করছি। জামাত ছায়া সরকারের কথা তারা বললেন না, আমরা তো এ পর্যন্ত ছায়া কোনো সরকারকে আমি দেখেছি বলে, এখন আমরা তো কায়া দেখছি কিন্তু ছায়াকে দেখছি না। হ্যাঁ, তারা যদি প্যারালেল অল্টারনেটিভ প্রস্তাবগুলো হাজির করেন, মানুষ চিন্তা করতে পারে। এখন পুরনো জমানার রাজনীতি সম্ভবত করা যাবে না, আপনাকে ইফেক্টিভলি আপনাকে সে কথাটা বলি আমরা। আর আমি শেষ কথা বলবো যে মানুষ আপনার দেখে আপনার জবানের সাথে কাজের আপনার কোনো সঙ্গতি আছে কিনা। দুর্ভাগ্যজনকভাবে জামাত ইসলামীর আমি দেখলাম, তো সালাউদ্দিন সাহেব বললেন একবার 47 সালেও তারা এই তৎকালীন এই পাকিস্তান হওয়াটাকে যখন তারা বিরোধিতা করেছিল, 71 সালে রাজনৈতিকভাবে তারা কেবল বিরোধিতা না, এবং আমরা দেখলাম যে ঘাতকদের
পাকিস্তানি হানাদারদের রাজনৈতিক সামরিক সহযোগী হিসাবে এবং কিভাবে এখানকার আমাদের এই তৎকালীন জেনোসাইডের তারা একটা রাজনৈতিক সামরিক সহযোগী হলেন, সেটার বিচার কিন্তু বাকি আছে। আচ্ছা, দল হিসেবে তো এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আপনি উপরে থুতু ফেলার আগে আপনার একটু ভাবা দরকার আপনি কি কথা বলছেন, কোন জায়গাটা বলছেন, আপনার জমিনটা কি, প্রেক্ষিতটা কি। না হলে কিন্তু ইতিহাস কিন্তু যার যা পাওনা ইতিহাস তাকে কিন্তু সে পাওনা বুঝিয়ে দেবে। দেবে। সবাই দায়িত্বশীল বলবেন, সেটা আমি নিশ্চয়ই দেখতে চাইবো আর কি। রুশ ভাই, সেটা হচ্ছে যে হাসিনা কয়েকদিন আগে দিল্লিতে একটা বক্তব্য রাখছে এবং সেটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে এবং বর্তমান সরকার বলছে যে আপনার হাসিনার সাথে সম্পর্ক রাখবেন, দিকে আমাদের সাথেও আবার ভালো সম্পর্কের কথা বলবেন। এইভাবে তো হয় না। এবং ত্রিবেদী বলছে না, দুই দেশের প্রধানমন্ত্রী একসাথে বসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে প্রধানমন্ত্রীর ব্রিক্সের সম্মেলনে যাওয়ার কথা ছিল, আমরা যতদূর জানি যে উনি যাচ্ছেন না। তো সব মিলিয়ে আমাদের সম্পর্কটা দুই দেশের কীভাবে দেখছেন আপনি? কি খারাপের দিকে যাচ্ছে? আমি 5ই আগস্ট আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন। সেদিন আপনি এভাবে শেখ হাসিনা একজন আপনার দণ্ডিত আসামি এবং তারা ওখানে পালিয়ে গেছেন, মানে লাশ শরম সমস্ত কিছু বাদ দিয়ে ওখানে পালিয়ে গেছেন আরেকটা দেশে। সেখানে বসে পার্টিকুলারলি ওই দিনই তারা মানে এই সম্মেলনটা করেছেন। তো এটার ব্যাপারে যে পররাষ্ট্র মন্ত্রণালয় তো একটা বিবৃতি দিয়েছে, এটা সবাই জানেন। আমাদের প্রধানমন্ত্রী কি বলেছেন যে বাংলাদেশ আর কখনো করদ রাজ্য হবে না। প্রতিটা মানুষ বাংলাদেশে যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে তারা এটাকে সমর্থন জানিয়েছে এই কথাটাকে। এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তো ওই যে যাদের ব্যাপারে ওনারা দুজন তো রাজনীতিবিদ, আমি তো রাজনীতিবিদ না, কিন্তু ওনারা দুজন মানে একটা দল নিয়ে কথা বলছিলেন। তারা তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই যে কি একটা কথা বলে, আমি সেটা এখানে বলতে চাচ্ছি না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন সেটাই বলি। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করে নাই। কোনো পতিত স্বৈরাচার গণহত্যার দায় আসে যার বিরুদ্ধে, তাকে কি ভারত গণতান্ত্রিক নেতা হিসেবে স্বীকৃতি দিতে পারে? আওয়ামী লীগকে সংবাদ সম্মেলন করতে দেওয়া হবে, এভাবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক থাকে না। আপনারা হাসিনা কার্ড খেলবেন আর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, তা হবে না। তা আপনি মেসেজ তো ক্লিয়ার। এখন আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাইব, এটা সবসময় আমরা বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে চেয়ে আসছি। এই তো মাসুদ ভাই তো বলছিলেন যে ওই দেশেও কিছু পাগল আছে, আমাদের দেশেও কিছু পাগল আছে, কিন্তু যারা রাষ্ট্র চালান, শীর্ষে বসে আছেন দিল্লিতে, তারা কি পাগল আপনি মনে করেন? পৃথিবীর অন্যতম বৃহৎ একটা শক্তি, আমরা তাদেরকে তো পাগল বলতে চাই না, বলাটা ঠিকও না। এখন ওনারা তার আগে বললেন যে ওখান থেকে তাকে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড চালাতে দিবেন না। তাহলে আমাদের এই দেশটাকে, যেই দেশে অনেক দিন পরে একটা নির্বাচিত সরকার এসছে, সেই সরকারটাকে বিব্রত করার, সেই দেশের মানুষকে অপমানিত করার, সেই দেশের মানুষ যারা জীবন দিয়েছে, যে 70টার বেশি শিশু হত্যার শিকার হয়েছে, তাদের সাথে মশকরা করার কি প্রয়োজন ভারতের আমাকে বলেন? এখন ওরা বলছেন যে না, এটা তো সরকারিভাবে করেনি, এটা বেসরকারিভাবে করা হয়েছে। তাহলে আমরা কি বলতে আমরা কি একটা কাউন্টার একটা জিনিস মানে বলতে পারি? এই যে বাংলাদেশে আপনার তো ওরা প্রায় বলে যে বাংলাদেশ থেকে আগে নাকি ওদের আপনার নিরাপত্তা অনেক বিষয় ক্ষুণ্ণ হতো, এখানে অনেকে পালিয়ে থাকতো বা থাকতো। এখন ভারতের কিছু আপনার প্রদেশের স্বাধীনতা অনেকেই চাই। এই যে এখনও মিজোরামে, আপনার নাগাল্যান্ডে বা মণিপুরে অনেক কিছু চলছে। এখন তাদের কোনো বিচ্ছিন্নতাবাদী নেতা যদি বাংলাদেশে থাকে এবং সেটাকে যদি বেসরকারিভাবে আমাদের প্রেস ক্লাবে নিয়ে যায় কেউ সম্মেলন করে, ভারত কি কখনো মেনে নিবে? বা বাংলাদেশ সরকার কি তার দায় এড়াতে পারবে? বাংলাদেশ সরকারও দায় এড়াতে পারবে না, আমাদের গোয়েন্দা সংস্থাও পারবে না। এবং এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? এখন হাসিনা একজন মানবতা বিরোধী অপরাধে তার সাজা হয়েছে। ভারত কি এটা বুঝাতে চায়? এবং এটা আমরা আমাদের 55 বছরের আমাদের যে দেশ, এই দেশটার বয়স, আমরা বারবার দেখেছি ওই একটি দল ছাড়া তারা আর কোনো দলকে গণাগন্তির মধ্যে ধরে না। এখন ভারতের সামনে দুটো চয়েস আছে। একটা হচ্ছে, হয় তারা এই যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল জনগণের সাথে থাকবে, যারা স্বাধীনতা প্রিয় মানুষ, যারা সুসম্পর্ক চায়, অথবা তারা এই ফেরারি আসামি, মানবতা বিরোধী এই সমস্ত আসামি, হত্যাকাণ্ডের আসামি, এদের সাথে থাকবে। এটা ভারতের চয়েস। এখন ভারত একটা বড় গণতান্ত্রিক দেশ, তাদের বিচার ব্যবস্থার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, তাদের ইনস্টিটিউশনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তাদের সেনাবাহিনী কখনো সামরিক শাসন জারি করেনি। কিন্তু আমি বুঝি না যে বাংলাদেশের সাথে তাদের এই ব্যাপারটা নিয়ে বারবার কেন তারা একটি দলকে শুধু দেখতে চায়।
আপনি দেখেন তাদের জন্যই তো এই যে ওনারা তো দুইজন রাজনীতিবিদ, ওনারা তো রাজপথে সংগ্রাম করেছেন, হ্যাঁ, সাংবাদিকরাও করেছেন। বাংলাদেশের মানুষ যে কষ্টটা ভোগ করেছে এটা কার জন্য করেছে? আওয়ামী লীগ না যত দায়ী, বাংলাদেশে ভারত বিরোধিতার জন্য অন্য কোনো কেউ যত না দায়ী, তার থেকে ভারত নিজে দায়ী। তার এই অবিমৃষ্যকারী ভূমিকার জন্য আপনার বারবার বাংলাদেশে ভারত বিরোধিতা আপনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে বা এটা বেড়ে যায়। তারা যদি আমাদের দেশে জোর করে নির্বাচন না করে তো একপক্ষীয়ভাবে এবং বিনা ভোটের আপনার নির্বাচনে যারা নির্বাচিত হচ্ছে তাদেরকে তারা ফুলের তোড়া দিয়ে প্রথমেই আপনার শুভেচ্ছা জানাচ্ছে। আপনার যদি খেয়াল থাকে, আপনারা পশ্চিমা দেশগুলোর অনেক সমালোচনা আমাদের দেশে করা সহজ, কোনো পশ্চিমা দেশ কিন্তু এরকম নির্বাচনে নির্বাচিত সরকারকে সমর্থন জানায়নি, বেশিরভাগ মুসলিম দেশও জানায়নি, ভারত সবার আগে এসে জানায়। তা তারা চায়টা কি? আমাদের দেখতে হবে যে তাদের চায়টা কি। এতদিন পরে বাংলাদেশের মানুষ একটা রক্ত দেওয়ার পরে এতগুলো ছেলে পেলে পঙ্গু হয়েছে, মানুষের এতগুলো মানুষ মারা গেছে, একটা দেশের রাজধানী শহরে আপনার স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মারা হয়েছে, আপনার আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আপনার পলিউটেড করা হয়েছে, এবং তারা যে আমাদের দেশে হস্তক্ষেপ করে আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় সেটার প্রমাণ কি? আমাদের 8 জন লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল, তারা যারা গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন এরকম উল্লেখযোগ্য, তারা এখন ভারতে আশ্রয়ে আছেন। ভারতের কোনো সেনা কর্মকর্তা বাংলাদেশ এরকম অপরাধ করে আসলে আমরা কি আশ্রয় দিব? আমরা দিব না। আমাদের দেশের একজন জনপ্রিয় প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের হত্যাকারীকেও তারা আশ্রয় দিয়েছিলেন, একজনকে না 2 জনকে। মেজর মোজাফফর যিনি কয়দিন আগে ধরা পড়েছেন, আরেকজন হচ্ছেন মেজর মঈন যিনি পরে চলে গেছেন আপনার কানাডাতে। আপনি কিভাবে একজন প্রেসিডেন্টের হত্যাকারীকে ভারত শুধু আশ্রয় দেয়নি, তাকে কাগজপত্র, পাসপোর্ট সমস্ত কিছু দিয়েছে। তা এই ধরনের আচরণ করলে বাংলাদেশ কিভাবে, কতটুক করলে ওরা খুশি হবে? আমাকে শুধু এইটা বলেন। বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের মানুষ তো সেই দেশে টাকা খরচ করে, আমাদের এখান থেকে তারা রেমিটেন্স পায়, আমরা তাদের যাই আনি সব কিছু পয়সা দিয়ে কিনি, আমাদের শ্রমিকরা রেমিটেন্স পাঠায়, আমরা সেই কষ্টার্জিত ডলারগুলো দিয়ে তাদের কাছ থেকে কাঁচামরিচ কেন যে কোনো কিছু যা কিনি আমরা পয়সা দিয়ে কিনি, আমরা বিনা পয়সায় কিনি না। আমাদের দেশেরও কিছু কিছু সংবাদকর্মী, বুদ্ধিজীবী, তাদের একটা ভাব বাজে, প্রায় তারা বলে, আজকে আমি 2-1 জনের মানে ফেসবুক পোস্ট দেখেছি, যেমন একটা ভাব যে ভারতের দয়ায় আমরা টিকে আছি। ভাই, আমরা তো চালটা ভিয়েতনামের কাছ থেকেও আনতে পারি, থাইল্যান্ডের কাছ থেকেও আনতে পারি, আমরা ভারতের কাছ থেকে আনি, প্রতিবেশী, দ্বিপাক্ষিক একটা সম্পর্ক বড় ব্যাপার, তা আমরা কি ডলার দিয়ে আনি না? তো তারা যে আমাদেরকে এই যে ব্যঙ্গ বিদ্রুপগুলো করে, এই ব্যঙ্গ বিদ্রুপগুলো কেন করে? তারপরে কথায় কথায় বলবে একদিনে বাংলাদেশ দখল করে নিবে। এটা শুধু শুভেন্দু বলে না, ওদের কেন্দ্রীয় নেতারাও বলে, ওদের সাবেক সেনা কর্মকর্তা যারা জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল ছিল তারাও বলে। আপনি চিন্তা করতে পারেন 18-20 কোটি লোকের একটা দেশ, সেটা বলে একদিনে দখল করে নিবে। ভাই, আমাদের 10 ডিভিশন সৈন্য আছে। আপনি যে মিলিটারি একাডেমি থেকে পাশ করে একটা ন্যূনতম অফিসার হয়েছে, সে জানে যে 1:3 মিনিমাম, মানে আপনি যদি আক্রমণ করেন একজনের বিপরীতে 3 জন লাগে, তা আপনি 30 ডিভিশন সৈন্য নিয়ে বাংলাদেশে আসবেন, পাকিস্তান বর্ডারে কি করবেন, চীনা বর্ডারে কি করবেন? তো বাংলাদেশের সাথে সম্পর্ক তাদেরকে এই সমস্ত রেটরিক দিয়ে হবে না। আচ্ছা, আমি একটু মাসুদ ভাই আপনার কাছে আসছি। এই যে ইন্ডিয়া আসলে আমাদের কি চায়? এই যে আমাদের হাসিনা ওখান থেকে বক্তব্য দিলে এখানে আওয়ামী লীগের কিছু লোকজন আবার খুব উল্লাস করে এবং নানা ধরনের মনে করে যে চলে আসছে আপা, এই ধরনের যে কথাবার্তা, এটা কি দেশের স্থিতিশীলতার সাথে এক ধরনের হুমকি কিনা? ভারত আমাদের বন্ধু, এবং জনাব আবু রুশদ একটা কথা বলেছেন যে জিয়াউর রহমানের হত্যাকারীকে তারা আশ্রয় দিয়েছে। আজকে বাংলাদেশে 1400 ছেলে মেয়েকে হত্যাকারীরা ভারতে আশ্রয় আছে। শুধু এখানেই শেষ না, এই ভারত যারা আমাদের বন্ধু, স্বাধীনতায় বড় গলা করে বলে আমাদেরকে সাহায্য করেছিলেন, তারা কিন্তু শেখ মুজিবের হত্যাকারীদেরকেও দীর্ঘদিন ভারতে আশ্রয় দিয়েছিলেন। তাহলে আপনার প্রশ্নটা ছিল এরা চায় কি? এরা চায় হলো এই যে বাংলাদেশে কোনো স্থিতিশীল পরিস্থিতি না থাকুক, কোনো টিকসই সরকার অথবা জনগণের নির্বাচিত সরকার শান্তিতে কাজ না করুক। তাদের উদ্দেশ্য হলো একটা পাপেট সরকার এই দেশে দরকার। কী কারণে? যেটা আপনারা দেখেছেন যে 2008-এর নির্বাচন থেকে 2024-এর নির্বাচন পর্যন্ত যে সরকার এদেশে ছিল, এবং তখন আমাদের এই বন্ধুরা ভালোবাসার টানে আমাদের কাছ থেকে নেয় নেই এমন কিছু নাই, তার বিনিময়ে তারাও আমাদেরকে দিয়েছে। সেটা হলো অসময় যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন পানি দিয়ে আমাদেরকে বারবার তলিয়ে দিয়েছে, ডুবিয়ে দিয়েছে। সুতরাং এই বন্ধুরা চায়
যে ভারত বাংলাদেশে যদি একটা দুর্বল সরকার থাকে তাহলে তাদের জন্য এইখানে মনে করে যে তাদের আধিপত্যটা বহাল রাখা খুব সহজ হয়। কিন্তু এদেশে যখন জনগণ দ্বারা নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে তখন তারা একটু ব্যতিব্যস্ত হয়ে যায় এই কারণে যে তারা যে উদ্দেশ্যে বাংলাদেশটাকে যে অবস্থায় তারা দেখতে চায় সেই অবস্থায় যখন থাকবে না বলে তারা ধারণা করে তখন তারা বিচলিত হয়, নানা রকম ফন্দি ফিকির রাখ। নাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ যাকে ভারতে আশ্রয় দিয়েছে, ফরমালি গিয়ে আশ্রয় নিয়েছেন, সেই মানুষটি ওয়ান্টেড, তার ইতিমধ্যে সাজা হয়েছে, সে ইজ কনভিক্ট, ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে। শুধু তাই না, এই সরকার আমাদের সঙ্গে যেহেতু ভারতের এক্সট্রাডিশন আছে, চুক্তি আছে, সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে ভারতের কাছে তাকে আমাদের এখানে ফেরত দাও। ইভেন ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছে এবং ইন্টারপোলের রিকোয়েস্টের কারণেই কিন্তু সে তার চেহারাটা আমরা সেদিনের বক্তব্যের সময় দেখিনি। মানে একটা বিভ্রান্তি তৈরি করতে চায় যে এক্সাক্ট লোকেশনটা কোথায় কি আছে সেটাকে হাইড করার জন্য। যাই এইটা বড় কথা না, আমার কাছে বক্তব্যটা হলেই যে ভারত সরকারের মুখপাত্র বলছে যে উনি এখানে বসে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সাথে ভারত সরকারের কোনো কিছু সংস্রব নাই। এইটা একটা কথা বললেন, আমি আপনার টকশোতে এসে আপনার টেলিভিশনে বসে কথা বললেন, আর এখন আমি আপত্তিকর কথা বলে এখান থেকে চলে যাব, আর আপনি যদি কালকে রিজয়েন্ডার দিয়ে বলেন যে মাসুদ সাহেব সময় টেলিভিশনে যে কথাগুলো বলে গেছে ওগুলা সময়ের কোনো ব্যাপার ছিল না, এটা যদি আপনি বলেন সেই কথাটা কেমন হাস্যকর হবে না? তো ভারতও আজকে আমাদের বন্ধু হিসেবে যে কথাগুলো আমাদেরকে বলছেন সেগুলো হাস্যকর। ভারত আসলে চাইটাই যে কোনো সাস্টেইনেবল গভর্নমেন্ট এই দেশে থাকুক, জনগণের নির্বাচিত সরকার, কারণ জনগণের নির্বাচিত সরকার মানেই হলো জনগণ সবসময় তার। আপনি 2008-এর নির্বাচন দেখেন, বিশেষ করে 2014 সনের যে নির্বাচনে কোনো মানুষ ভোটই দেয়নি, সেই নির্বাচনকে তারা স্বীকৃতি দেয় না। তাদের একজন ফরেন মিনিস্টার এখানে এসে একটা ক্যারিকেচার করে একটা নির্বাচন কিভাবে করেছে, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে হাসপাতালে গিয়ে মারছে একজন তৎকালীন ডিজিএফআই প্রধান। তারপর আপনি দেখেন এখানে এক জাতীয় পার্টিকে নির্বাচনে যেতে দিলেন না, আওয়ামী লীগকে নির্বাচন করতে পারবেন না, কোনো দল নির্বাচন করবে না, তারপরেও নির্বাচন করলে বিনা ভোটে। অর্থাৎ সেই সরকারের কাছ থেকে 14 থেকে 18 পর্যন্ত আপনি দেখেন যে আমাদের বন্ধু ভারত ওই সরকারের কাছে কি কি নিয়েছে তার ফর্দ আমি না দিতে গিয়েও তৎকালীন স্বৈরাচার প্রাইম মিনিস্টারের বক্তব্য দিয়ে যদি আমি এইভাবে বলি যে ভারতকে আমরা যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবেন এরপর, কিন্তু তার বিনিময়ে আমাদের যে সকল তাদের সঙ্গে যে অভিন্ন যে সমস্ত স্বার্থগুলো আছে সেগুলোর দেখবেন কোনোটারই কোনো সমাধান হয়নি। আমাদের হাতে প্রায় সময় শেষ। সাইফুল ভাই, ভারতকে ইন্ডিয়া হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং হাসিনাকে আবার কেউ কেউ প্রাসঙ্গিক করতে চায় তাদের রাজনীতিটা, আপনার কাছে কি মনে হয় যে সেরকম পরিস্থিতি কি আসছে? আমি প্রথমত যেটা মনে করি যে আসলে তো এই আমাদের অভ্যুত্থান ভারতের বাংলাদেশ সংক্রান্ত যে পররাষ্ট্রনীতি এটার পুরোপুরি একটা পরাজয় এটা। কারণ তারা এক ঝুড়িতে সমস্ত ডিম রাখতে, যেটাকে বললেন না আমাদের আবরুজ ভাই, তারা একটা দলের সাথে সম্পর্ক রাখতে যে গোটা 20 কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমাদের দেশের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে। এবং এবার অভ্যুত্থানে কেবলমাত্র হাসিনার পরাজয় ঘটেনি, গোটা ভারতের পলিসি মেকারদের, সাউথ ব্লকের বিজেপি সরকারের তাদের বড় ধরনের একটা রাজনৈতিক পরাজয় ঘটেছে। দুর্ভাগ্যজনকভাবে গত 2 বছরে 24 মাসে পরাজয়টা এখনও তারা ভুলতে পারেনি। এই জন্য দেখবেন ধারাবাহিকভাবে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা, বাংলাদেশ বিদ্বেষী তৎপরতা এবং একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে তার প্রতিক্রিয়া বাংলাদেশেও একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা যায় কিনা নিয়ত একটা প্রচেষ্টা তারা এখানে অব্যাহত রেখেছে। দুর্ভাগ্যজনকভাবে যেটা বললেন মাসুদ ভাই চমৎকার করে বললেন, ও ভারত কি চায়, বাংলাদেশকে তার একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে দেখতে চায়, একটা দাসানক স্টেট হিসেবে দেখতে চায়। এবং আমি ইতিমধ্যেই বহুবার বলেছি যে আমাদের সরকারগুলো যে পররাষ্ট্রনীতি, বিশেষ করে গত 17 বছর বা 20 বছরে ওনারা দিল্লিতে শাড়ি পাঠান, টাঙ্গাইল শাড়ি পাঠান, বেনারসি পাঠান, ইলিশ মাছ পাঠান, আম পাঠান। আমি বলেছি এই জেস্চারটা ভালো, কিন্তু এই বেনারসি আর ইলিশের কূটনীতি দিয়ে ভারতের এই দক্ষিণ ব্লকের তাদের যে বাংলাদেশ বিরোধী তৎপরতা এটাকে এ পর্যন্ত বন্ধ করতে পারেনি। আমরা সমতা, ন্যায্যতা, মর্যাদার ভিত্তিতে বা আমাদের দ্বিপাক্ষিক আমাদের প্রত্যেকের বেশ কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। ভারতের যদি 8টা কার্ড থেকে থাকে, আমার হাতেও কিন্তু 2-4টা কার্ড আছে, এটা বিবেচনার মধ্যে রাখা দরকার। সুতরাং সেই মর্যাদার জায়গা থেকে আমরা কিন্তু আমাদের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করতে পারিনি। কালকেও আমার সীমান্তে
বিএসএফ কালকে বাংলাদেশ নাগরিককে হত্যা করেছে, একতরফা তারা পানি যেত, তারা যে তারা যেটা ইন্টারন্যাশনাল লগুলোকে ভায়োলেট করে তারা যে অপরাধটা করছে, সীমাহীন একটা জায়গাটা, এবং হাসিনাকে আশ্রয় দিয়ে তারা একটা এবং এটা বোঝা যাচ্ছে, এবং তার যে দিল্লিতে যে প্রেস ব্রিফিং, এটা তো অবশ্যই ভারতের এটা সরকার এবং তাদের গোয়েন্দা বা পলিসি মেকারদের তাদের একটা পরিকল্পনার একটা অংশ ছিল। এখানে দীনেশ ত্রিবেদী যতই তিনি বন্ধুত্বের বার্তা দেন, ভারতের যে একটা ডুয়াল পলিসি করছে, তারা যে দ্বৈত আচরণ করছে, বাস্তবে বাংলাদেশকে একটা চাপে রাখার জন্য হাসিনা কার্ডকে খুব ভালোভাবে তারা ব্যবহার করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ মনে এই ফাঁদে পা দেবে না। রুশ ভাই, সেটা হচ্ছে আমাদের ফরেন পলিসি কি এখন ঠিকভাবে চলছে? আমি আমার নিজস্ব মতামত, উনি তো বিএনপির নেতা, ওনার সামনেই আমি বলছি, আমি বিএনপির উদারনৈতিক অদক্ষতার সমালোচনা আমি করি, আমি এটা করব। আমি মনে করি যে উদারনৈতিক অদক্ষতাটা বিএনপির জন্য দৃষ্টিকটু। বিএনপির অনেক ব্যর্থতা এখন এই 6 মাসেও আছে, কিন্তু একটা বিষয়ে বিএনপি সরকারকে বা বর্তমান সরকারকে আমি পরিপূর্ণভাবে সমর্থন করি, যে তারা 90% সফল সেই ক্ষেত্রে, সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি। দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ একটু মুক্তভাবে শ্বাস নিতে পেরেছে যে আমাদের পররাষ্ট্রনীতিটা রাইট ট্র্যাকে চলছে, আমরা স্বাধীনভাবে আমাদের দিকগুলো নির্দেশ করতে পারছি। আমরা আমাদের প্রধানমন্ত্রী কোথায় যাবেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী কোথায় যাবেন, কোন দেশের সাথে আমি অস্ত্র আনবো, কোন দেশ থেকে আমি চাল আনবো, বা কোন দেশের চাল আমি খারাপ হলে ফেরত পাঠাবো, এই যে ডিসিশনগুলা, আপনার সামরিক যে জোট হবে, বা আমি আমার স্বার্থের জন্য মধ্যপ্রাচ্যের কোন জায়গায় আমি কার সাথে কি সম্পর্ক রাখবো, এই বিষয়গুলো আমরা স্বাধীনভাবে নিতে পারছি। এটাকে আপনি বিএনপি যদিও বলে সবার আগে বাংলাদেশ, বাট আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে কি, যে বাংলাদেশের যে আপনার একটা নিজস্বতা আছে, সেই নিজস্বতাটা এই গত কয়েক মাসে তারা দেখাতে পেরেছে। এই ব্যাপারে বিএনপিকে অবশ্যই ক্রেডিট দিতে হবে, যে আমরা দীর্ঘদিন পরে আবার নিজেদেরকে একটা গর্বিত বাংলাদেশী হিসেবে মনে করছি। হ্যাঁ, এই বিষয়টা আমি অবশ্যই আপনি সকল হয়তো স্বীকার করবেন। কি আপনি সংক্ষেপে যদি কিছু বলছেন? দেখুন, ভারত যদি না চাইতো এবং ভারতের স্বার্থ নিশ্চিত করতে গিয়ে এই স্বৈরাচার সরকারকে গত 16টা বছর রাষ্ট্র ক্ষমতা এখানে রেখেছিল, এবং এটার পিছনে একটা কারণও ছিল। যখন এই স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন তারা মনে করতেন যে বাংলাদেশ ভারতের একটা অঘোষিত রাজ্য, এবং আপনি দেখবেন আমাদের তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী, বাংলাদেশের মুখ্যমন্ত্রী ইত্যাদি ইত্যাদি নানা রকমভাবে বিদ্রুপ করত। আমরা আসলে খুব পরিষ্কার কথাটা হলো আমাদের এই, যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন প্রতিবেশী, নিজেরা দেশের অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি, এটা কারো দয়ায় না। এবং আপনি লক্ষ্য করেছেন যে আপনি সেদিন পার্লামেন্টে কংগ্রেসের এক সম্মানিত সদস্য যে কথাটা বলেছেন, যে তার দাদি যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি পাকিস্তানকে ভেঙেছিলেন একটা মাত্র উদ্দেশ্যে, পাকিস্তানকে দুর্বল করার জন্য। তো সেইটা ছিল পাকিস্তানকে দুর্বল করার একটা যুদ্ধ। আমরা বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করি না। আপনি লক্ষ্য করেছেন কথাগুলো। তো ভারত আসলে এই যে বিষয়গুলো আমাদের সঙ্গে খেলছে, ওরা আমাদের সবসময় চাচ্ছে যে আমরা একটা দুর্বল প্রতিবেশী হিসাবে এখানে থাকলে যেটা সুবিধা হয়, এই ফ্রন্ট নিয়ে তারা নিশ্চিন্ত থাকতে পারে। কারণ তারা সকল ফ্রন্টে যদি তাদের সেনা মোতায়েনে যায়, যেটা আমাদের জনাব আবু রুস্ত এবং আমাদের এনআইও বললেন, তাহলে হয় কি সম্ভব না। যেমন বাংলাদেশের ক্ষেত্রেই বলেন, যেমন 1:3 যে কথাটা জনাব আবু রুস্ত বললেন, তাতে আপনি সমস্ত দেখুন 3 দিকটা যদি চায়না, পাকিস্তান এবং বাংলাদেশকে মিলিয়ে আপনি দেখতে চান, তাহলে দেখবেন যে তাদের আসলে শক্তির ঘাটতি পড়ে যায়। আচ্ছা, সেই জন্য আমি লাস্ট কথাটা আমার এইরকম, যে ভারত আসলে যতই বলুক না কেন যে আমরা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে চাই, এখন এটা এই কারণে হচ্ছে না যে এই স্বৈরাচারকে যে 14 বছর আর 16 বছর যারা টিকিয়েছিলেন, তারা যখন যারা ক্ষমতা, আজও কিন্তু ক্ষমতায় তারাই আছে ভারতের। সুতরাং তারা যে কথাগুলো বলছে, বাস্তবে এটা রূপ না নেওয়া পর্যন্ত এটার প্রতি আস্থা আনা আমাদের জন্য খুব কঠিন, ঝুঁকিপূর্ণ হবে। ধন্যবাদ আবু রুশদ এবং সাইফুল হক এবং মাসুদ আহমেদ তালুকদার। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তা। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।